ফরহাদ মাজার এর কথা যেহেতু অনেক ইসলামী পন্থী শুনতেছে, প্রথম আলোতে ফরহাদ ভাই লেখা বন্ধ করে দিয়েছে। প্রথম আলো তো ফরহাদ ভাই তখন আমার দেশ, নয়া দেশ দিগন্ত এইসব জায়গায় তখন লেখা শুরু করছে, কারণ তার তো বয়স হাজির করছে, তখন তো অনলাইনে পপুলার ছিল না। তখন যেহেতু ইসলামিস্টরা ফরহাদ ভাইয়ের কথা শুনতেছে, লেখা পড়তেছে, এটা কিভাবে আটকানো যায়, সেই কারণে এই শাহবাগের এই প্রগতিশীলরাই ফরহাদ ভাইয়ের আবাদতনামা কবিতা থেকে উদ্ধৃতি দিয়া প্রচার করতেছিল যে ফরহাদ মাজার একটা নাস্তিক, তাদের কথা শুনতেছেন কেন? হ্যাঁ, ফরহাদ মাজার তো নাস্তিক। যেটা দেখেন এখন আবার গণঅভ্যুত্থানের পরে এই প্রগতিশীলরাই কিন্তু আবার ওই হুজুররা মানে একভাবে করতেছে যে ফরহাদ মাজার নাস্তিক, এই যে আবাদতনামা, এই জিনিস কিন্তু গণজাগরণের সময় প্রগতিশীলরাও করছে। যে কারণে আমি প্রায় বলি বাংলাদেশের ইসলামপন্থী আর বাংলাদেশের বামপন্থীদের চিন্তার প্যাটার্নটা, ধরনটা একই। দুইটাই বেসিক্যালি আপনার চিন্তার কাঠামোর দিক থেকে আসলে পরকলবাদী, বা আমরা বলি যেটা মানে আসমানি, ঠিক রেশনাল না, বা কোট আনকোট আমরা যেটা বলি সেকুলার, ট্রু সেকুলার না, ট্রু আধুনিকও না। হ্যাঁ, জাস্ট একটা মুদ্রা একটু, একটা আল্লাহর দোহাই দেয়, আরেকটা সেকুলারিজমের দোহাই দেয়, আরেকটা আধুনিকতার দোহাই দেয়, প্রগতিশীলের দোহাই দেয়, বা আরেকটা ধরেন কি ওই মুক্তিযুদ্ধের পক্ষে শুধু দোহাই দেয়। কিন্তু চিন্তার প্যাটার্নের মধ্যে আপনি দেখবেন মিল আছে, এবং তাদের প্রধান কমন শত্রু কিন্তু কমন, সেটা কি ফরহাদ মাজার। এখন আপনি দেখেন একই জিনিস। এই 15 সালের পুরো আন্দোলনকে আর দাঁড়াইতে দিল না। দেখেন তখনও পর্যন্ত আমাদের, এরপরে তখন শুরু হলো জঙ্গিবাদ নাটক। এই 15 সালের দেখবেন ওই সময়টাই তখন ডিফারেন্ট গেম, যে নানা জায়গায় জঙ্গি আস্তানা পাওয়া যাচ্ছে আর ধরে ধরে গুলি করে মারে ফেলতেছে বা গুম করে ফেলতেছে, উড়াই দিতেছে বোমা। এটা চললো 15-16 পর্যন্ত। হ্যাঁ, তখন মানুষ আস্তে আস্তে বুঝতে থাকলো যে এগুলোর পিছনে সন্দেহ, যে আগে মনে করতে সত্য, কিন্তু এর পিছনে কোনো নাটক আছে। কিন্তু তখনও কিন্তু কেউ হলিটা কত সালে হচ্ছে, 17-তে, তার মানে খেয়াল করেন এটা একটা চূড়ান্ত লেভেলে। তো তখনও মানুষ আসলে বিশ্বাস করতো খানিকটা, মানে যারা আওয়ামী মাইন্ডেড প্রগতিশীলরা, আর অন্যরা তো ভয়ে মানে পুরো একটা ভীতির অবস্থা তৈরি করছে যে আপনি ইসলাম পরিচয়, ইসলাম নাম বা মাদ্রাসায় পড়ছেন, এরকম লোকেরা কিন্তু একটা চরম হীনমন্যতায় পড়ে গেল এবং ইয়ে হয়ে গেল। কিন্তু ওই সময় দেখেন আবার কওমি জননীর ঘটনা ঘটে, মানে আওয়ামী লীগ হেফাজতের সাথে একটা অংশকে গোয়েন্দা সংস্থা দিয়ে ভাগায়া, টাকা পয়সা দিয়া, সুবিধা দিয়া, শেখ হাসিনার কওমি জননী দিয়া হেফাজতকে 2 ভাগ করে ফেলছিল কিন্তু। ঠিক আছে, ওই পলিটিক্স কিন্তু চলছে। যেই হেফাজতকে তারা আবার 5ই মেতে কিন্তু শাপলা চত্বরে ওভারঅল মানে কি বলা যায় গণহত্যা করে উচ্ছেদ করছিল। ঠিক আছে, তো এই ডুয়াল পলিটিক্সটা শেখ হাসিনা করছে, এবং এই টোটালটার মধ্যে দিয়ে বেসিক্যালি শেখ হাসিনা যে ধরনের ইসলাম আমাদের জন্য বেটার হইতো সেই ধরনের ইসলাম না করে, বরঞ্চ যে ধরনের ইসলামী বয়ান আমাদের সামগ্রিক সমাজের জন্য ধরেন প্রবলেম, আমাদের উন্নয়নের জন্য প্রবলেম, সেই ধরনের একটা ইসলামী ফোর্সকে কিন্তু সেখানে জমিন করে দিচ্ছে। এই দমন পীড়ন, খুন টুন, কারণ তখন মানুষ মানে মনে করতে থাকলো যে এটা তো হ্যাঁ মানে সরাসরি ইসলামে আক্রমণ। তো এইটা করতে করতে 2018 ইলেকশনে সে কিন্তু আইসা ওই যে মানে বিএনপি কে বলো আসো, কামাল হোসেনের সামনে রেখা আরেকটা পুতুল, হ্যাঁ কামাল হোসেনের রেখা জোট বানায়া হ্যাঁ বিএনপি নির্বাচনে নিল। আপনার ওইখানে মনে আছে কিনা যে বিএনপির সাথে কোনো আলোচনা নাই, কিন্তু কামাল হোসেনের সাথে হুট করে বসছে। হ্যাঁ, কামাল হোসেনটাও বিএনপি গেছে, এখানে একটা ডুয়াল গেম ছিল। এবং সেই গেমে কি হইলো, মানুষ ভাবছে যে হ্যাঁ কিছু একটা বোট টোট হবে, এরা এমন ভাবে ভাগ তুলছে। হ্যাঁ, কিন্তু দেখা গেল বিএনপি খুব ভালো প্রচারণা শুরু করে। হ্যাঁ, মানে আগের রাতে ভোট শেষ হয়ে গেছে, আর বিএনপি কত গর্দব, বিএনপির মহাসচিব সকাল 10টার সময় ভোট দিয়া বলতেছে, তখন খবরই নাই, আগের রাত থেকে কিন্তু ভোট শেষ হয়ে গেছে। ওরা দেখেন কি পরিমাণ দুর্বল সংগঠন। আগে সে সকালে কামাল হোসেন আসে বলতেছে মির্জা ফখরুল যে ভোট খুব ভালো হচ্ছে, কারণ কেন্দ্রে সব শান্তি শৃঙ্খলা, অথচ ভোট আগের রাতে কিন্তু সব কাজ হয়ে গেছে। মির্জা ফখরুলের মতন লোক যে দলের প্রধান, সে জানে না, সে আইসা বলতেছে ভোট ভালো হচ্ছে। কি পরিমাণ বোকা, মানে বুঝছেন আপনি। এই 18 সালের ইলেকশনের পরে কিন্তু আমরা প্রথম দেখলাম প্রগতিশীলদের মধ্যে যারা সেন্সিটিভ, যারা এতদিন মুক্তিযুদ্ধের ন্যারেটিভ, প্রগতিশীল, জঙ্গিবাদ বিরোধী রেটরিকের মধ্যে আওয়ামী লীগের সাথেও আছে কোন রকমে, এটা ভাঙতে শুরু করলো।
এই প্রথম কিন্তু আমরা প্রগতিশীলদের একটা অংশকে আওয়ামী লীগের ব্যাপারে কোশ্চেন করতে শুরু করলো। 18-র আগে আপনি খুব বেশি পাবেন না, ইভেন কি আমাদের মহান সলিমুল্লাহ খানও 18-র ইলেকশনের আগেও কিন্তু আওয়ামী লীগের পক্ষে সাফাই গাচ্ছে। 18-র পরে আর দেখবেন উনি চুপ হয়ে গেছে, অত আর আওয়ামী পন্থী থাকে নাই। হ্যাঁ, এখন তো উনি মানে আমাদের উস্তাদ যেহেতু আর না বলি তো তো কিন্তু সলিম ভাই কিন্তু চিন্তার প্যাটার্নের দিক থেকে যদি ধরেন বা তার যে বুদ্ধিবৃত্তিক যে চর্চা আমার এখানে 2000 সাল থেকে এসে করতেছিল, ওনার উনি কিন্তু আওয়ামী লীগের প্যাটার্নের সাথে যায় না, আওয়ামী লীগের ন্যারেটিভের সাথে যায় না। কিন্তু উনি 2005-এর ওই যে বোমা ফাটলো না 63 জেলায়, তারপরে সে দেখছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, সে যে কোনো ভাবে হোক সে আস্তে আস্তে ওই র্যাটরিক চেঞ্জ করে এই সে কিন্তু গত 18 সাল পর্যন্ত ভালোই টেলিভিশন টক শো করে মোটামুটি সেলিব্রিটি হয়ে উঠছে। তো আমাদের এইখানকার যেই বুদ্ধিজীবিতা এবং আমাদের এখানকার যে প্রগতিশীল তাদের যেই ধরেন মানে 13 সালকে যদি আপনি ফেসিলিটির ভিত্তি বলেন, এখানে তাদের দায় আছে, একই সাথে দায় আছে এরা যে এতটা বছর ক্রিটিক্যাল থাকতে পারলো না, এই যে তাদের বুদ্ধিবৃত্তিক দুর্বলতা, এই যে তাদের রাজনৈতিক প্রজ্ঞার সমস্যা। হ্যাঁ, এটা শুধু শাহবাগ না, আপনি 18 পর্যন্ত যে ওরা যে ওদেরকে শেখ হাসিনা যে ঘুল খাওয়াইতে পারলো এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ঠিক না? এখন আপনি দেখেন 5ই আগস্টের পরে আপনি সেই আবার দেখবেন যারা 5ই আগস্টের মধ্যেও যারা শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়াইছে সেই বামপন্থীদের একটা অংশ আবার কোথায় জানে আওয়ামী রেটরিকের মধ্যে আবার চলে যাচ্ছে। ঠিক না? সরকারের ফেইলিওর হইছে, কোনো ফেইলিওর দেখলেই আবার ওটা পুরানা চৈতন্য জায়গায় ওঠে। তো তার মানে আমরা যদি বলি যে এখানকার যে ইডিওলজিক্যাল যে মীমাংসা হওয়া দরকার জাতীয় বিভক্তির বাইরে, সেই ন্যারেটিভটা এখনো আমাদের এখানে ডমিনেন্ট না, সেই ডিসকোর্সটা আমরা এখনো তৈরি করতে পারি নাই। ধর্মের প্রশ্নটা এখনো মোকাবেলা করতে পারি নাই আমরা, যে ধর্মকে কিভাবে আমরা ধরেন সামাজিক, রাজনৈতিক এবং কালচারাল জায়গা থেকে আমরা ডিল করব বা কিভাবে এঙ্গেজ হব। ঠিক আছে, এটা এখনো থেকে গেছে। মানে এর কারণটা কি? মানে এটা কি সেই 71 থেকে ধরে আমাদের এখানে যে রাষ্ট্র গঠনের প্রক্রিয়া এটার সাথে সম্পর্কিত? একদম ভালো প্রশ্ন করছেন। আসলে আপনি যদি এই আওয়ামী বুদ্ধিজীবী মহিউদ্দিন খানের লেখা প্রতিনায়ক নাকি প্রতীকী বিপ্লবী ওই সিরাজুল খানের উপর লিখছে না, আপনি দেখেন ওইখানে একটা ছোট ঘটনা আছে। শেখ মুজিবুর রহমান যখন ফিরে আসছে, তো শেখ মুজিবের তখন প্রধান চালা সিরাজুল খান, তাকে বলছে লিডার এই এখন যারাই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল সবাইকে নিয়ে আপনি ডান বাম হ্যাঁ মধ্যপন্থী সবাইকে নিয়ে আপনি একটা জাতীয় সরকার করেন। হ্যাঁ, তো তখন শেখ মুজিব বলল যে না রে কি সিরাজ শিকদার রাজি হবে না আন্ডারগ্রাউন্ড। তো তখন বলছিল যে আমি রাজি করাবো, এবং তখন শুনি 15 দফা দিছিল। ওই 15 দফার মধ্যে কিন্তু একটা জাতীয় সরকারের বা সবাইকে ইনক্লুসিভ একটা শাসনের কথা বলছিল যে দেশ পুনর্গঠন। তো সেইটা শেখ মুজিব সেই রাস্তায় হাঁটে না, কারণ শেখ মুজিব ইন্ডিয়া থেকে কি শুনে আসছে বা কি পরামর্শ জানে না, কারণ সে তো লন্ডন থেকে ইন্ডিয়া এসে তারপর বাংলাদেশে আসছে। ঠিক আছে, সুতরাং ইন্দিরা গান্ধীর সাথে কি করে আসছে আমরা জানি না, কিন্তু আমরা দেখতেছি পরের দিকে সে ইনক্লুসিভ গভর্নমেন্ট করে নাই, সে বরঞ্চ নিজেকে মানে ক্ষমতার কেন্দ্রে যেন রাখে ওরকম একটা সংবিধান প্রণয়ন করে, ওই সংবিধানের মধ্যে যেগুলো মুক্তিযুদ্ধের সময় যে মতাদর্শ ছিল না সেগুলো ঢুকায়া, সমাজতন্ত্র, সেকুলারিজম ঢুকায়া সামাজিক বিভক্তির, ইডিওলজিক্যাল বিভক্তির একটা বীজ বপন করছে। তার মানে যেটা মুক্তিযুদ্ধের পরে রাষ্ট্র গঠনের যে প্রশ্নটা ছিল সেটা আমাদের সাংবিধানিকভাবেই যেন না হইতে পারে, এর পিছনে ইন্ডিয়া এবং শেখ মুজিবের অদূরদর্শিতা বলেন এবং অন্যদের কথা না শোনা বলেন, সেই জায়গা থেকে কিন্তু হয় নাই। এবং তারই রিয়াকশন করে আপনার জাসদ হয়েছে। জাসদ হওয়াটাও তো ধরেন শেখ মুজিবের শাসনকে ক্ষতিগ্রস্ত করছে। এবং আমরা আসলে আপনি যদি হিস্ট্রিক্যালি দেখেন যে আসলে আমরা বাংলাদেশি সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক না? কারণ শেখ মুজিবও যদ্দূর করতে পারতো, জাসদের ডিস্টারবেন্সের কারণে সেটা পারে নাই। তো এইটাকে আপনি বলতে পারেন যে পোস্ট 71 আমরা আসলে যে রাষ্ট্র গঠনের যেই
দরকার ছিল সেই রাষ্ট্র গঠনটা আমরা আমাদের মতো করতে পারি নাই। রাষ্ট্র গঠনের প্রধান কাজ হচ্ছে যে জনগণ তার ইচ্ছার বহিঃপ্রকাশ আকারে তার সংবিধানটা সে লিখবে। কিন্তু আমরা ৭১-এর পরে দেখি যে যে সংবিধান লেখা হয়েছে সেই সংবিধানটা জনগণকে জিজ্ঞাসা করা হয় নাই। পাকিস্তানের সাথে যুক্ত যেই আপনার ফেডারেশনের কথা চিন্তা করে যে সংবিধানের খসড়া করছিল কামাল হোসেনরা যুক্ত পাকিস্তানের, সেই সংবিধানের একটু চেঞ্জ করে জাস্ট আমাদের সংবিধান আকারে ৭২ সালে এটা গৃহীত করে ফেলছে। সুতরাং জনগণকে কিন্তু এই সংবিধান প্রণয়নের প্রসেসের মধ্যে, মানে কি সংবিধান প্রণয়ন প্রসেস মানে রাষ্ট্র গঠনের প্রসেস। আপনার রাষ্ট্রটা কেমন হবে, তার অর্থনীতি কেমন হবে, রাজনীতি কেমন হবে, তার কালচার কেমন হবে, তার কৃষিনীতি কি হবে, এই টোটাল চিন্তার মধ্যে না ঢুকায়া আপনি তার বাইরে রেখে দিলেন। সুতরাং আমাদের একটা দুর্বল রাষ্ট্র, হ্যাঁ আমরা স্বাধীন হয়েছি বটে, কিন্তু রাষ্ট্রটা দুর্বল থেকে গেল, গঠিত হয় নাই। সেই ফাঁদে এখন আমরা আছি।